জুলাই আমাদের জীবনে অত্যন্ত ঐতিহাসিক ঘটনা। একটা বড় কারণ তো সাম্প্রতিক ইতিহাসে গত বছর যেটা ঘটে গেছে, গণ অভ্যুত্থান। বদরুদ্দিন ওমর যেটাকে বলেছে যে এই জমিনে এত পরিমাণ অংশগ্রহণ কোনো গণ অভ্যুত্থানে বাংলাদেশ অথবা এই অঞ্চলের মানুষ কখনো দেখে নাই। এই লেভেলের পার্টিসিপেশন হয়েছে। তো সেই জুলাই অন্য আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। আমরা যদি পাকিস্তান আন্দোলনের সময় ফিরে যাই, 47-এ জুলাই মাসটা ছিল পাকিস্তান আন্দোলনের জন্য, পট পরিবর্তনের জন্য অনেক বড় ঘটনা। এবং সিলেটে গণভোট হয়েছে 6 জুলাই। সিলেট বাংলা এই পূর্ব পাকিস্তান অথবা তখনকার পাকিস্তানের অংশে থাকবে না আসামের অংশ হবে। তো বিভিন্ন কারণে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে মাত্র 5 তারিখে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছিল সেটার 11 মাস পূর্তি হয়েছে। তো সেই দিক থেকে জুলাই গুরুত্বপূর্ণ। এইটাকে কমেমোরেট করতে, স্মরণীয় করে রাখবার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে পদযাত্রা করছে। প্রায় 40-45টা জেলায় তারা যাবে এবং দেখলাম যে উত্তর অঞ্চল দিয়ে তারা শুরু করেছে। কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নীলফামারী অনেক জেলাতে তারা পদযাত্রা করেছে। বগুড়াতে দেখলাম, সম্ভবত রাজশাহীতে যাবে, এরকম খবর দেখলাম এবং বেশ সাড়া পড়েছে নিঃসন্দেহে। বিশেষ করে এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ ছেলে মেয়েদের অংশগ্রহণটা ছিল হিউজ। এটা প্রশংসনীয় এবং দেখবার মতো আর কি। তো এই কাজটা যেটা করেছে, যে জুলাইয়ের পক্ষের শক্তি যারা ছিল, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিল, গত বছর যেই তরুণীরা রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, দেয়ালে দেয়ালে নতুন করে তাদের আকাঙ্ক্ষা, স্বপ্নের কথা লিখেছে, তারা নতুন করে আবার রিজুভেনেট হয়েছে। তাদের ভিতরে আবার সেই আকাঙ্ক্ষার যে চেতনাটা, সেটা আবার ফিরে এসছে। তো সেটা নিঃসন্দেহে একটা ভালো দিক। তো এখন এনসিপির এই পদযাত্রার মধ্য দিয়ে যেটা হচ্ছে, তরুণরা এখানে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, তরুণদের একাংশ বলবো। আর একটা যেটা ভালো দিক দেখলাম একই সময়, সেটা হচ্ছে যে প্রাইভেট ঐক্য নামে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে যে দূরত্ব ছিল, পুসাব, পুনাব, এই সংগঠনগুলো আবার এক জায়গায় আসার চেষ্টা করছে। এবং তারা একটা দিবসের দাবিও তারা করেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে 18-19 তারিখের পরে পুরো আন্দোলনটা যে তারা টেক ওভার করেছে, তারা তাদের সক্ষমতা এবং বৈধতাকে মানে মানে হাজির করেছে বাংলাদেশের রাজনৈতিক যে আন্দোলন এবং ময়দানে, সেইটা ছিল অভাবনীয়। এবং তাদের সেইটাকে স্বীকার করা, সেটাকে স্বীকৃতি দেওয়াটাও রাষ্ট্র হিসাবে আমাদের সবার জরুরি আমাদের জন্য। এনসিপির এই যে পদযাত্রা হচ্ছে, এই পদযাত্রার ব্যাপারে একটা তো হচ্ছে প্রচণ্ড উদ্দীপনা আছে, আমেজ তৈরি হয়েছে। মানুষ হাঁটছে, হেঁটে হেঁটে মানুষের সাথে কথা বলছে, চায়ের দোকানে বসা, কাঁঠাল খাওয়া, সকালে আম দিয়ে নাস্তা করা, সব কিছু মিলে একটা অসাধারণ ভাইব তৈরি হয়েছে। এবং হেঁটে হেঁটে এই রাজনীতি করবার ইতিহাস চর্চা আমরা সাবকন্টিনেন্টে বহুবার দেখেছি। ধরেন যদি মহাত্মা গান্ধীর কথা যদি দেখেন, সেই ভারত ছাড় যে আন্দোলন ছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টে দেখবেন যে মহাত্মা গান্ধী মানে শত শত মাইল হেঁটেছে। তার সে একটা বিখ্যাত ছাগল খাদের কাপড়, নিজের মেশিনে সেলাই করা এই কাপড় পরে পরে একটা লাঠি হাতে নিয়ে তিনি শত শত মাইল হেঁটেছেন এবং হেঁটে হেঁটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করেছেন। এবং সেটা অহিংস আন্দোলন। ঠিক একইভাবে দেখেছি যে মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিব লম্বা সময় ধরে শুধু হাঁটেন নাই, আমাদের এই অঞ্চলে যেহেতু নদী বেশি, প্রচুর নদীতে নৌকাতে করে করে পদযাত্রা করেছেন। নৌকাতে করে করে এক এলাকা থেকে আরেক অঞ্চলে যাওয়া, চরে যাওয়া, মানুষের সাথে কথা বলা, সেগুলো করেছেন। মাওলানা ভাসানী তো সেই ভাসানচরের থেকে, সেই চরের মানুষের, কৃষকের আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায়ের জন্য বিখ্যাত হয়েছেন। তো হেঁটে হেঁটে রাজনীতি করা এবং জনগণের কাছে যাবার একটা জায়গা আমাদের এই অঞ্চলের রাজনীতিতে বরাবরই ছিল। বাংলাদেশ আমলে এটা দেখেছি সবচেয়ে বেশি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি দায়িত্ব নেবার পরে হাজার হাজার মাইল হেঁটেছেন। এবং মশিউর রহমান জাদু মিয়া বিএনপি সমর্থ প্রথম সেক্রেটারি ছিলেন তার আমলে। তাকে বলতেন আর কি, জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোনটাতে সবচেয়ে ভালো? আপনি কি তো শেখ মুজিবের মতো এত ভালো বক্তা না, আপনি তো কমিউনিকেট করতে এত বেশি পারবেন না, আপনি কোনটাতে ভালো? তো উনাকে দুষ্টামি করে বলেছেন যে আমি ফিজিক্যালি ফিট, আমি হাঁটতে পারবো। তখন ওনাকে পরামর্শ দেওয়া হয়েছিল তাহলে আপনি হাঁটেন, হেঁটে হেঁটে জনবান্ধব কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন। এবং আমরা দেখেছি যে উনি ওনার সময় 7,000+
কিলোমিটার যে খাল খনন কর্মসূচি করা হয়েছে, উনি নিজেও শত শত মাইল, হাজার হাজার মাইল হেঁটেছেন এবং একটা টি শার্ট পরা অথবা একটা সিম্পলি হাফ স্লিভ পরে উনি খাকি ড্রেস পরে সেই রীতিমতো হেঁটে চষে বেরিয়েছেন। এবং এটা করতে যেটা হয়েছে যে উনি প্রচণ্ড রকম করে মানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খুব কাছে চলে গিয়েছিলেন, যে একটা ক্ষমতাধর মানুষ মানে কত প্রাণের মধ্যে চলে যেতে পারে, মানুষের দোরগোড়ায় চলে যেতে পারে, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যে যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, পার্টিকুলারলি বেগম খালেদা জিয়া প্রচুর হাঁটা, লং মার্চ করা, মিছিল, মিটিং, এই পদযাত্রার কর্মসূচিগুলো পালন করেছেন এবং জনগণের মধ্যে এটা ব্যাপক সারা উদ্দীপনা ফেলেছিল। ঠিক একইভাবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির এই পদযাত্রাও বাংলাদেশের যে যে এলাকাগুলোতে তারা যাচ্ছে ব্যাপক সাড়া ফেলছে। শুধুমাত্র একটা বিষয়, দুইটা বিষয় আমি চ্যালেঞ্জ ফিল দেখতেছি তাদের, সেটা হচ্ছে এই বড় বড় গ্যাদারিংগুলো কি শুধুমাত্র একটা পার্টিকুলার বয়সের শ্রেণীর মানুষজনই আসছে কিনা, এখানে কি সমাজের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছে কিনা, সেইটা একটা দেখবার বিষয়। এবং সেখানে এনসিপিকে ভেবে দেখতে হবে, যেহেতু এনসিপি সহ এবি পার্টি সহ আমরা সবাই নতুন রাজনীতির কথা বলছি, যদিও তরুণরা এই ডেমোগ্রাফির সবচেয়ে বড় অংশ, প্রায় 5 কোটি তরুণ ভোটার যারা কখনো ভোট দেয় নাই, যাদের বয়স 35-40-এর নিচে পুরোটা যদি যোগ করি, এবং আগামী দিনের তরুণ ভোটার যাদের বয়স 10, 12, 13, 14 হাই স্কুলে পড়ছে, এই জনগোষ্ঠীকে তারা কানেক্ট করছে। কিন্তু আরও যে বিশাল 40+ জনগোষ্ঠী আছে, তাদেরকে কি আমরা ডিসকানেক্ট করে নতুন রাজনীতিটা তৈরি করতে পারবো কিনা? তাহলে সেক্ষেত্রে সকল প্রজন্ম, সকল জেনারেশনের লোকদেরকে, নাগরিকদেরকে, ভোটারদেরকে এই পদযাত্রা এবং কর্মসূচিতে কিভাবে কানেক্ট করা যায়, সেই চ্যালেঞ্জটা কিন্তু মাথায় রাখা দরকার। তা না হলে যেটা হবে যে নতুন রাজনৈতিক মেরুকরণটা আমরা করছি, সেটা নবীন বনাম প্রবীণের একটা দ্বন্দ্বে চলে যাবে। এবং এই দ্বন্দ্বের সাথে এন্টি এস্টাবলিশমেন্ট ভার্সেস প্রো এস্টাবলিশমেন্ট, পাওয়ারফুল শ্রেণী যারা ক্ষমতার ডিপ স্টেট জায়গা, গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছে, তারা বরং নতুনদের আকাঙ্ক্ষায় দুই জায়গাতে একটা ছেদ হবে। এই ছেদটা টেনশনের জন্ম দেবে। সেই টেনশনটা একটা পাওয়ারের মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকারে একজন আরেকজনকে দেখবার চেষ্টা করবে, এবং সেই জায়গাতেই হচ্ছে নতুন করে আবার ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হবে। অর্থাৎ এই জায়গাটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, যে আমরা সবাই মিলে জুলাই আগস্টকে যখন কমেমোরেট করছি, যখন উদযাপন করছি, সেই উদযাপনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশা, তারপরে হচ্ছে নারী, পুরুষ, প্রবীণ, নবীন, সবাইকে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা, সেইটার ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি ভাবা দরকার। তা না হলে যেটা হচ্ছে, এই যে নয়া মেরুকরণটা হচ্ছে, এই মেরুকরণগুলো এসে একটা ক্ষমতার টেনশনে তৈরি করবে। সেই টেনশনটা রাষ্ট্রকে অস্থিতিশীল করে দিতে পারে, যেহেতু দিল্লি, আওয়ামী লীগ মিলে আমাদের একটা জাতীয় শত্রুর আনাগোনা এখনও সক্রিয়ভাবে এই অঞ্চলে রয়ে গেছে, এবং সেটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ আমাদের নাই। তাই এই পদযাত্রাকে আমরা স্বাগত জানাচ্ছি। জুলাই আগস্টকে নিয়ে যারাই কর্মসূচি পালন করছেন, তাদের সবার জন্য শুভকামনা। আমরাও আমাদের জায়গা থেকে কর্মসূচি পালন করছি, এটা চলছে, চালিয়ে যেতে হবে। এবং এই কর্মসূচির যে আকাঙ্ক্ষা, সেটা ঐকমত্য কমিশনে বাস্তবায়িত হচ্ছে কিনা, রিফ্লেক্টেড হচ্ছে কিনা, সেটাও আমাদের নজরদারিতে রাখতে হবে। এই পুরোটা মিলেই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, নতুন করে বাংলাদেশ দুই গড়বার যে দায় দরদের রাজনীতি, সেটা। তো সেই আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি। সবাই ভালো থাকবে।